আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও এবং মুন্সিগঞ্জ জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। আপনাদের সাথে আমি আছি সুমাইয়া সুমো। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, রেডিও বিক্রমপুরের ১৪ বছর পূর্তি এবং ১৫ বছরের পদার্পণ উপলক্ষে আজকের বিশেষ আয়োজন নিয়ে আপনাদের সাথে আমি আছি সুমাইয়া সুমো এবং আমাদের সাথে রয়েছেন আমাদের আজকের একজন অতিথি এবং আমাদের অতিথির পরিচয়টি আমরা তার কাছ থেকেই জেনে নিচ্ছি। আসসালামু আলাইকুম, আমি শেখ ফরিদ পলক। রেডিও বিক্রমপুরে আজকে যারা যুক্ত আছেন লাইভে, আই হোপ অনেকে আমাকে চিনে থাকবেন এবং অনেকে আমার প্রোগ্রামও শুনেছেন। এবং আমার পাশে যে মানুষটি বসা, সেই মানুষটির সাথে আমি প্রোগ্রাম করেছি একটা সময়। সো আমি এই মুহূর্তে হয়তো বিভিন্ন ব্যস্ততার কারণে প্রোগ্রাম করতে পারি না। সো আমি রেডিও বিক্রমপুরের সাথেই ছিলাম দীর্ঘ ৩ বছর। আমি এখন বেশি ব্যস্ততা কাজ করছে হচ্ছে ফ্যাশন মডেলিং এবং অ্যাক্টিং নিয়ে। অসংখ্য ধন্যবাদ পলক আজকে আমাদের সাথে উপস্থিত থাকার জন্য। তো রেডিও বিক্রমপুর ৯৯.২ FM এর ১৪ বছর পূর্তি নিয়ে তোমার অনুভূতি কেমন? রেডিও বিক্রমপুর নিয়ে তো আমার অনুভূতি সবসময় ভালো এবং আগামী যতগুলো বছর আমি কাটাবো সেই সময়গুলো খুব ভালোই যাবে। তার রিজন হচ্ছে রেডিও বিক্রমপুর থেকে আমি অনেক কিছু শিখেছি, অনেক কিছু জেনেছি এবং রেডিও বিক্রমপুরের যে স্লোগানটা, স্পেশালি প্রাণের কথা মনের সুর, সো এই প্রাণের কথা এবং মনের সুর মিলিয়ে যে রেডিওর মাধ্যমে আমরা কথা বলতাম বিভিন্ন কথা বন্ধুদের সাথে, এবং আজকেও যে কথা বলতেছি পুরো ক্রেডিটটাই কিন্তু রেডিও বিক্রমপুরের। আর রেডিও বিক্রমপুরের যখন ১০ বছর প্রোগ্রাম হয়, ঠিক সেই সময়টাতে আমরা রেডিওতে কন্টিনিউ প্রোগ্রাম করতাম এবং সেই সময়কাল এবং আজকের এই সময় সব কিছুই তো আনন্দঘন মুহূর্ত। আসলে স্মৃতি তো কখনোই মুছে ফেলা যায় না এবং স্মৃতির পাতাগুলো সবসময় সুন্দর হয় এবং সমৃদ্ধ হয়। সো ১৪ বছর পূর্তিতে আমি রেডিও বিক্রমপুরের কলাকৌশলী শ্রোতা এবং যারা যারা আছেন যুক্ত, তাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাতে চাই। আচ্ছা, এই রেডিও স্টেশনের সাথে তোমার বিশেষ কোনো স্মৃতি আছে কি? রেডিও স্টেশনের সাথে বিশেষ স্মৃতির কথা যদি বলতে চাই, আসলে বলে শেষ করার মতো না। কারণ আমি রেডিও বিক্রমপুরে ৩ বছর প্রোগ্রাম করেছি, ৩ বছর কাজ করেছি এবং রেডিও বিক্রমপুরের সবচেয়ে মজার যে ব্যাপারটা, যদি আমি অনেকগুলো ঘটনার মধ্যে যদি একটি বলতে চাই, সেটি হচ্ছে আমাদের সেই সময়কালে খুব ভোটিং হতো এবং লাইভ কম্পিটিশনও হতো। লাইক আমাদের আজকে যেরকম লাইভে আমরা যুক্ত আছি, এরকম আমাদের লাইভ প্রোগ্রামগুলো হতো। তখন হয়তো আমি হোস্ট থাকতাম, আজকে হয়তো গেস্ট হয়ে এসেছি। সো ওই লাইভ প্রোগ্রামগুলোতে কার কত ভিউজ, কার কত কমেন্টস, এই যে কম্পিটিশনটা, এটাকে আমি কখনো কম্পিটিশন দেখতাম না। আমার কাছে মনে হতো যে এটাই নিজেকে প্রমাণ করার আরেকটি নতুন দিন, আরেকটি নতুন সুযোগ, নতুন সময়। সো এটা ভালো লাগা কাজ করতো। পাশাপাশি ভোটিংয়ে যে ব্যাপারটা, স্পেশালি আমাদের স্টেশন ম্যানেজার শিবলি ভাইয়া সবসময় বলতেন, ইনবক্সে লিখতেন যে তবে কি জনপ্রিয়তায় পলক পিছিয়ে, সুমাইয়া সুমোর প্রোগ্রাম কি এবার খুব ভালো যাচ্ছে, মানে এরকম টাইপের মেসেজ করতো। তখন আর কি আমাদের এই ভোটিংগুলো নিয়ে খুব খুব সময় পাস করতাম আমরা। সো মজার স্মৃতি অনেক কিছুই আছে, তবে সবগুলো স্মৃতি মধুর এবং সেগুলো নিয়েই এগিয়ে যাচ্ছি এবং আগামী দিনে যতগুলো কাজ করছি এবং এখন অবধি আমি অনেক অ্যাপ্রিসিয়েশন পাই এই রেডিওকে নিয়ে। আচ্ছা, অনেক চমৎকার একটি স্মৃতিচারণ করেছো তুমি, আমারও অনেক কিছু মনে পড়ে গেল। তো আচ্ছা, তুমি কি মনে করো যে রেডিও কালচার বাংলাদেশে আরও বৃদ্ধি পাবে? রেডিও কালচার আসলে এটা একটি ডিফারেন্ট মিডিয়া। আমরা কিন্তু যারা টেলিভিশনে, আমিও মিডিয়াতে কাজ করি যেহেতু অ্যাক্টিং করি, সো টেলিভিশনের থ্রুতে কিন্তু আমরা আমাদের নাটকগুলো পৌঁছে দিচ্ছি। একইভাবে যারা জার্নালিস্ট আছেন তারা কিন্তু আমাদের ইন্টারভিউ নিচ্ছে, টেলিভিশনও দিচ্ছে, ডিজিটাল প্ল্যাটফর্ম ফেসবুক, ইউটিউব, টিকটক সবগুলোতেই দিচ্ছে। বাট রেডিওর ডিফারেন্সিটা কোথায়? এটাতে কিন্তু আসলে আমরা যখন কথা বলতাম এবং আজকেও যে কথা বলতেছি, আমরা লাইভের সাথেও যুক্ত আছি, কিন্তু আমরা কিন্তু মাইক্রোফোনে কথা বলতেছি এবং রেডিও কালচারটা বৃদ্ধি হওয়ার রিজনও আছে এবং বৃদ্ধি হওয়া দরকার। তার রিজন হচ্ছে যে রেডিও থ্রুতে মানুষ আসলে কথা বলতে শিখে, ভালো প্রেজেন্টেশন শিখে এবং এইটার প্রতি যারা অ্যাট্রাক্ট, তারা আসলে ইনস্ট্রিম মিডিয়া বা ভিজুয়াল মিডিয়া যেটাকে বলি আমরা, সেটা থেকে এটার অনেক ডিফারেন্স। এটা যারা অডিওতে কথা বলে, অডিওতে প্রেজেন্টেশন করে, তাদের কাছে কিন্তু, বা যারা অডিও শুনতে চায়, লাইক একটা সময় কিন্তু বাংলাদেশে ভূত FM অনেক বেশি চলতো। তখন হয়তো আমি রেডিও শুনতাম না, বাট এরকম অনেক অনেক প্রোগ্রাম আছে যারা রেডিওতে শুনতো। সো আলটিমেটলি হয় কি, যে যাদের অডিওর প্রতি অনেক ভালো লাগা, অনেক ফ্যাসিনেশন, তারা কিন্তু অডিওকে ভালোবাসবে এবং রেডিও আসলে ডে বাই ডে কিন্তু টেকনোলজি অনেক আপডেট হবে। সো রেডিওতে অনেক টেকনোলজিস অ্যাড হবে, বাট রেডিও কখনো মুছে যাবে না এবং আমি চাই যে রেডিও বিক্রমপুর স্পেশালি সারা বাংলাদেশে সমৃদ্ধ হয়ে একদম উজ্জ্বল নক্ষত্রের মতো আমাদের বিক্রমপুরকে রিপ্রেজেন্ট করুক। অসংখ্য ধন্যবাদ। তো বর্তমানে তোমার কি করা হচ্ছে?
বর্তমানে আমি তো পড়াশোনা করতেছি। ফার্স্টলি আমি বিএসসি ইঞ্জিনিয়ারিং করতেছি কম্পিউটার ডিপার্টমেন্টের উপরে। আর তার পাশাপাশি আমি ফ্যাশন মডেলিং এবং অ্যাক্টিংয়ের সাথে যুক্ত। আমার একদম রেগুলার বেসিসে আমার টিভি নাটকগুলো আসে, অন এয়ার হয় বিভিন্ন সেলিব্রিটিসদের সাথে, বিভিন্ন কোয়ার্টিস্টদের সাথে। তার পাশাপাশি আমি বিলবোর্ডে কাজ করছি, র্যাম্প ওয়ার্কিং করছি। তার পাশাপাশি বিভিন্ন প্রোগ্রামের সাথেও ইনভলভ, আমার বিজনেসের সাথেও ইনভলভ। সো ইনভলভমেন্টের তো অনেক অনেক জায়গা, অনেক অনেক মাধ্যম। সো সব কিছু নিয়ে ব্যস্ত সময় পার করছি। যাক, এত ব্যস্ততার মধ্যেও যে তুমি আমাদের সাথে সময় দিতে পেরেছো এর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। এটার রিজন হচ্ছে রেডিও বিক্রমপুরকে আমি খুব ওন করি এবং আমি যদি আমার একটি ছোট ঘটনা বলি, আমি লাস্ট টাইম আমি হচ্ছে একটি ইন্টারন্যাশনাল কম্পিটিশনে আমি পার্টিসিপেট করেছিলাম। দেন আমি ন্যাশনাল পর্যায়ে খুব রিপ্রেজেন্টেটিভ জায়গাতেও ছিলাম। আমাদের সেই কম্পিটিশনটার নাম ছিল মিস্টার অ্যান্ড মিস গ্ল্যামার লুকস এবং সিজন 5-এ আমি কন্টেস্টেন্ট ছিলাম। সো সেখানের 3 মাসের যে আমাদের গ্রুমিং সিজন ছিল, সেখানে সবাই সর্বোপরি আমাকে বলতো যে তুমি এত গুছিয়ে কী করে কথা বলো, এত ভালো করে কী করে কথা বলো। কিংবা যখন জাজেসরা সামনে থাকতো, খুব ওয়েল নোন জাজেসরা যখন আমাদের সামনে প্রশ্ন করতো লাইক তুমি কেন এই কম্পিটিশনে এসেছো, অনেকে মাইক্রোফোন ধরে ম্যাম এরকম করতো। বাট আমি স্পেশাল ইউজুয়ালি এভাবে বলতাম না, আমি খুব পোলাইটলি এবং খুব ট্রিকি ওয়েতে কিন্তু আমি অ্যান্সারগুলো করতে পারতাম। সো জাজরাও জিজ্ঞেস করতো যে আচ্ছা তুমি যে এত গুছিয়ে কথা বলো, এটার মানে রিজনটা কী। এবং যখন আমি বললাম যে আমি আরজে ছিলাম, তারা কিন্তু খুব ইন্টারেস্টিং নিয়ে যে বলতো যে তুমি রেডিওতে কীভাবে স্টার্টিং করতে, আমাকে একটু ওয়েলকাম টিউনটা শোনাও তো। সো এরকমভাবে আমি শোনাতাম এবং অনেক অনেক কন্টেস্টেন্ট তারা আমাকে বলতো যে ভাইয়া হোয়াটসঅ্যাপে কল দিত যে তুমি আমাকে একটু শিখাও, আমি কীভাবে নার্ভাসনেসটা দূর করব বা এই সেই। তো একটা পর্যায়ে ফাইনালের মঞ্চেও কিন্তু আমাকে আমার যারা ছিলেন, আমাদের যারা জাজেস ছিলেন, তারা স্পেশালি আমরা 14 জন ফাইনালিস্ট ছিলাম। সো স্পেশালি একজনের নাম মেনশন করেই মাইক্রোফোনে তারা অ্যাপ্রিসিয়েশন করেছেন, আর সেই মানুষটা হচ্ছে আমি। সো এই পুরো ক্রেডিটটা আমি রেডিওকেই দিতে চাই, কারণ রেডিও থ্রুতেই কিন্তু কথা বলার এত সুন্দর একটি মাধ্যম তৈরি হয়েছে এবং শিখতে পেরেছি। শেখা তো শেষ নেই, শিখছি, এখনও শিখছি। সো সব কিছু মিলে রেডিওর প্রতি যে ভালোবাসা, ভালো লাগা এবং অনুভূতি, সেই জায়গা থেকেই ব্যস্ত সময় সবারই থাকে, কিন্তু ভালোবাসলে সে ভালোবাসা টানে ছুটে আসতে হয়। সো ব্যাকগ্রাউন্ডে যে লোগোটি দেখা যাচ্ছে, এই লোগোটিকে আমি ভালোবাসি, এই প্লেসটিকে আমি ভালোবাসি এবং পাশের হোস্টটিকেও আমি ভালোবাসি, কারণ তোমার সাথে আমার অনেক অনেক প্রোগ্রাম হয়েছে। সো সব কিছু মিলে ঝিলে ভালোবাসার টানেই ছুটে আসা। অসংখ্য ধন্যবাদ তোমাকে। তো এখন তুমি আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে কিছু বলো। শ্রোতাদের উদ্দেশ্যে, আচ্ছা, এখন তো শ্রোতারা আমাকে শুনতে পায় না, বাট তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আমি যখন ছিলাম তখন তো আমাকে অনেক অনেক সাপোর্ট করেছেন, অনেক অনেক ভালোবাসা দিয়েছেন। আমাকে যেমন ভালোবাসা দিয়েছেন, ঠিক তেমনি করে রেডিও বিক্রমপুরকে অনেক ভালোবাসা দিতে হবে। এবং বর্তমান সময়ে যারা কানেক্টেড আছেন, লাইক সুমাইয়া সুমো কিংবা অন্যান্য যারা অর্ণা থেকে শুরু করে যারা যারাই আছেন, প্রত্যেককে অনেক ভালোবাসা দিতে হবে, অনেক সাপোর্ট দিতে হবে, কারণ তাদেরও কিন্তু ব্যস্ততা আছে। তারা তাদের ব্যস্ত সময়কে কিন্তু স্যাক্রিফাইস করে আপনাদের সাথে গল্প করতে চলে আসে। আমার মনে আছে আমরা খুব বৃষ্টির মধ্যেও খুব ফ্যাসিনেশন নিয়ে চলে আসতাম যে আজকে আমার অডিয়েন্সটা আমাকে মিস করবে আমি যদি মিস করি। সো একইভাবে ওনারও ব্যস্ততা আছে, অন্যদেরও ব্যস্ততা আছে। সো সবাইকে ভালোবাসা দিতে হবে। পাশাপাশি আমি যেহেতু এখন মিডিয়াতেই কাজ করছি, ইনস্ট্রিম মিডিয়াতে, আমার নাটকগুলো দেখতে হবে এবং আমাকে অনেক অনেক ভালোবাসা দিতে হবে। আর অডিয়েন্স যারা আছেন সবাইকেই আমি রেডিও বিক্রমপুরের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাতে চাই এবং রেডিও বিক্রমপুরের 14 বছর পূর্ণ হলো, 15 বছরের পদার্পণ, এবং এটি যেন 100 বছরের সেলিব্রেশন করতে পারে সেই প্রত্যাশাই আপনাদের কাছে রাখতে চাই এবং আপনাদের সেই ভালোবাসাটুকুই কিন্তু দেখে যেতে চাই। ঠিক আছে, আমরা আমাদের অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।